নমস্কার। আজকে কতকগুলি বিশেষ বিশেষ ক্ষেত্রে নিয়ে আলোচনা করব। চ্যালেঞ্জড ভোট। কোনো পোলিং এজেন্টের থেকে ৳২ জমা নিয়ে তবেই চ্যালেঞ্জের আবেদন গ্রহণ করতে হবে। যিনি চ্যালেঞ্জ করছেন তাকে সেটি প্রাপ্তিস্বীকার রসিদ দিতে হবে এবং যাকে চ্যালেঞ্জ জানানো হলো তাকে সতর্ক করতে হবে যে অন্য কারো পরিচয় ভাঁড়িয়ে ভোট দেওয়া শাস্তিমূলক অপরাধ। তার নাম, ঠিকানা এবং ফর্ম 14 চ্যালেঞ্জ ভোটের তালিকা এতে লিখতে হবে। তাকে সেখানে সই করতে হবে। তিনি যদি সেটি করতে অস্বীকার করেন তাহলে তাকে ভোট দিতে দেওয়া যাবে না। বোঝা গেল? একটি সামারি ইনকোয়ারি করতে হবে। যিনি চ্যালেঞ্জ করছেন তাকে বলতে হবে নিজের দাবির সপক্ষে তথ্য প্রমাণ দিতে। যদি তিনি পারেন তখন যাকে চ্যালেঞ্জ করা হচ্ছে তাকে বলবেন এর পাল্টা তথ্য প্রমাণ দিতে। যদি চ্যালেঞ্জ প্রতিষ্ঠিত হয় তাহলে যাকে চ্যালেঞ্জ করা হলো তাকে পুলিশের হাতে তুলে দিন এবং চ্যালেঞ্জারকে তার ৳২ ফিরিয়ে দিন। রসিদ নিতে ভুলবেন না। এই রসিদে আছে ফর্ম 14-এর 10 নম্বর কলমে। এখন কাউন্টার ফয়েলে উল্লেখ করবেন চ্যালেঞ্জ প্রতিষ্ঠিত না হলে চ্যালেঞ্জারের টাকা বাজেয়াপ্ত বা ফরফিট হবে এবং ফর্ম 14-এর 10 নম্বর কলমে সেটি লিখতে হবে। কাউন্টার ফয়েলেও সেটির উল্লেখ থাকতে হবে। আশা করি বুঝতে পেরেছেন। এটা হলো চ্যালেঞ্জ ভোট। এর পরবর্তী টেন্ডার ভোট কখন হবে? যখন কোনো ভোটার ভোট দিতে এসেছে, যার ভোট আগেই দেওয়া হয়ে গেছে, তিনি তখন টেন্ডার ভোট দেবেন। বোঝা গেল? প্রতিটি বুথে 20টি করে টেন্ডার্ড ব্যালট পেপার ডিসি থেকে দেওয়া হবে। ফর্ম 17B-তে সেই সমস্ত ভোটারদের বিশদ লিখে রাখতে হবে যারা টেন্ডার ব্যালটে ভোট দিয়েছেন। ফর্ম 17B-এর 5 নম্বর কলমে তাকে দিয়ে সই এবং বা থাম্ব LTI করে নিতে হবে। ওনার ক্ষেত্রে ফর্ম 17A পূরণ কিন্তু হবে না। বোঝা গেল? টেন্ডার ব্যালট কিন্তু 17B ফর্মে 5 নম্বর কলমে লিখতে হবে। সই করার পরেই সেই ভোটারকে একটি টেন্ডার ব্যালট পেপার এবং অ্যারো ক্রসমার্ক দিন। তিনি কিন্তু ব্যালটে ভোট দেবেন এবং তিনি ভোটিং কম্পার্টমেন্টের ভেতরে গিয়ে সেই ব্যালট পেপারে ভোট দিয়ে বেরিয়ে আসবেন এবং সেই ব্যালট পেপারটি তিনি প্রিসাইডিং অফিসারের হাতে দেবেন। ডিসি থেকে প্রাপ্ত কভার ফর টেন্ডার্ড ব্যালট পেপার সেই সমস্ত ব্যালট পেপার এবং ফর্ম 17B একসঙ্গে ঢুকিয়ে রাখবেন এবং ভোটের শেষে 17C পার্ট 1-এর 8 নম্বর কলমে কত টেন্ডার্ড ব্যালট পেপার পেয়েছেন এবং কতকগুলি ভোটারকে দিয়েছেন, কতকগুলি অব্যবহৃত আছে তার পুরো হিসাব কিন্তু নির্ভুলভাবে লিখে রাখতে হবে। যেমন ফর্ম 17B এখানে দেওয়া হলো, লিস্ট অফ টেন্ডার ভোটার্স, সিরিয়াল নাম্বার, নেম অফ দ্য ইলেক্টর, সিরিয়াল নাম্বার রেজিস্টার, সিগনেচার। বোঝা গেল? এবারে একটা বিশেষ গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে ASD, অ্যাবসেন্টি, শিফটেড, ডিলিটেড। তালিকা থেকে কোনো ভোটার যদি ভোট দিতে আসে সেক্ষেত্রে কী করবেন? উপরোক্ত তালিকায় থাকা প্রতিটি ভোটারকেই নিজের এপিক অথবা কমিশন নির্ধারিত বিকল্প পরিচয়পত্রগুলি নিয়ে ভোট দিতে আসতে হবে। এটা সেম। প্রিসাইডিং অফিসার ব্যক্তিগতভাবে সেই পরিচয়পত্রটি যাচাই করে দেখবেন এবং ফর্ম 17A-তে সেটির উল্লেখ করবেন এবং ওই রেজিস্টারে ভোটারের সইয়ের পাশাপাশি তার বাঁ হাতের বুড়ো আঙুলের ছাপ নিতে হবে। বুঝা গেল? সই প্লাস বাঁ হাতের বুড়ো আঙুলের ছাপ। প্রথম পোলিং অফিসার এজেন্টদের শোনার উদ্দেশ্যে জোরে সেই ASD ভোটারের নাম উল্লেখ করবেন, ঘোষণা করবেন এবং ASD ভোটারের একটি ঘোষণাপত্র দিতে হবে। সেই ঘোষণাপত্রটি নিচে দেওয়া হলো, দেখুন, অ্যানেক্সচার 1, ফর্ম অফ ডিক্লারেশন বাই ইলেক্টর হুজ নেম ইজ অ্যাবসেন্টি, শিফটেড এবং ডেড লিস্ট। বুঝা গেল? এই ফর্মে তাকে সই করাতে হবে।
এবারে নেক্সট হলো প্রক্সির মাধ্যমে ভোট। প্রক্সি ভোট কি? আপনার প্রিজাইডিং অফিসারের কাছে একটি সিএসভি অর্থাৎ ক্লাসিফাইড সার্ভিস ভোটারদের তালিকা দেওয়া থাকবে, যারা নিজেদের ভোট দেওয়ার জন্য প্রক্সি নিযুক্ত করেছেন। আপনার কাছে নির্বাচক তালিকার মার্ক কপি শেষে সেই সিএসভি তালিকা থাকবে। প্রক্সি প্রথাগতভাবে ইভিএমের সাহায্যে তিনি ভোট দেবেন। প্রক্সির বাঁ হাতের মধ্যমায় কালি দেবেন, বাঁ হাতে কিন্তু। এবং প্রক্সির নিজের যদি তিনি সেই বুথের ভোটার হন এবং সেই সিএসবি তালিকাভুক্ত ভোটারের মানে দুজনেরই ভোটটা দিতে পাবেন। প্রক্সির ক্ষেত্রে সিএসবি ভোটারে এবং সিএসবি তালিকার সিরিয়াল নাম্বার উল্লেখ করতে হবে ফর্ম 17A-তে। বোঝার সুবিধার জন্য পিভি অর্থাৎ ফর্ম 17A-তে লিখতে হবে পিভি। এক্ষেত্রে কাদের প্রক্সি ভয় হয়? মনে করুন তার ভাই বা তার দাদা বাড়ির একজন বাইরে চাকরি করেন, তিনি ভোট দিতে আসতে পারবেন না। তিনি সেক্ষেত্রে সেই দাদার এএসডি লিস্টে যদি সিএসবি লিস্টে যদি থাকে, তাহলে সেই সিএসবি লিস্টে থাকা অবস্থায় সেই নাম তিনি প্রক্সি ভোট হিসেবে তার ভাই দেবে, কিন্তু সেখানে সিএসবি তালিকায় নামটা থাকা চাই। আচ্ছা, ভোটের পদ্ধতি মানতে অস্বীকার করা, অর্থাৎ কেউ যদি ভোটের পদ্ধতি মানতে অস্বীকার করে, অর্থাৎ সই যদি না করেন, হ্যাঁ, বা স্লিপ নেওয়ার পরে তিনি সেটা ক্যান্সেল করলেন, যদি কোনো ভোটার প্রিজাইডিং অফিসার কর্তৃক সতর্ক করা সত্ত্বেও তিনি নির্দিষ্ট ভোটের পদ্ধতি মানতে অস্বীকার করেন, তবে তাকে ভোট দিতে দেওয়া হবে না। যদি তাকে ভোটার স্লিপ দেওয়া হয় এবং সেটি তার থেকে নিতে হবে এবং ক্যান্সেল করতে হবে। এবং নট অ্যালাউড টু ভোট এটা লিখে দিতে হবে। 17-এর মন্তব্যে যে জায়গায় সেখানে লিখতে হবে, নিচে প্রিসাইডিং অফিসার তার পুরো সই করবেন, বোঝা গেল, সেই মন্তব্যের ওপরে। আর ভোট দিতে অস্বীকার করা, এরকমও কেস ঘটতে পারে যে কেউ ভোট দিতে এসে সব কিছু হওয়ার পরে সে বললো আমি ভোট দেবো না। ফর্ম 17A পূরণ করার পরেই যদি কোনো ভোটার ইচ্ছা প্রকাশ করেন যে তিনি ভোট দেবেন না, তা সেক্ষেত্রে কী হবে? সেক্ষেত্রে রিফিউজ টু ভোট অর্থাৎ লেফট উইদাউট ভোটিং কথাগুলি 17A-তে ওই মন্তব্যের জায়গায় লিখতে হবে। আর প্রিসাইডিং অফিসার তার নিজের পুরো সই সেই মন্তব্যের নিচে করবেন এবং এই মন্তব্যের সাথে ভোটারের সই করিয়েও নিতে হবে, যে তিনি যে ভোট দিলেন না তার সইও করতে হবে। এবারে কম বয়স সম্পর্কে ঘোষণা, অর্থাৎ কোনো নির্বাচক বয়সের নিচে মনে হয়, তাহলে তার পরিচয় অন্যথায় প্রতিষ্ঠিত হয়, তবে নির্ধারিত আকারে তার বয়স সম্পর্কে তার কাছে একটা ঘোষণাপত্র দিতে হবে, ডিক্লারেশন। ঘোষণাপত্রে গ্রহণের আগে তাকে মিথ্যা ঘোষণা দেওয়ার জন্য আইনত দণ্ডনীয়, এই সম্পর্কে কিন্তু অবহিত করতে হবে। এমন ভোটারের তালিকা প্রস্তুত করুন যার কাছ থেকে ঘোষণাটি গৃহীত হয়েছে, এবং এছাড়াও এমন ব্যক্তিদের তালিকা বজায় রাখুন যারা ঘোষণা দিতে রাজি হননি বা ভোট না দিয়ে চলে গেছেন। এই জাতীয় সমস্ত ঘোষণা আলাদা আলাদা কভারে ভরে রাখুন। যেমন ফর্ম অফ ডিক্লারেশন বা ইলেকশন অ্যাবাউট এজ ডিক্লারেশন, তারপরে লিস্ট অফ আন্ডার এজড, এরকম পার্ট 1 পার্ট 2। এইভাবে এই বিশেষ বিশেষ ক্ষেত্রগুলো আপনারা একটু সতর্ক হয়ে চলবেন। তারপরে ভোট গ্রহণ সমাপ্তিতে কী কাজ করতে হবে এ সম্পর্কিত আলোচনা আমি পরবর্তী ভিডিওতে বলার চেষ্টা করব। আজকে এই পর্যন্ত।